হ্যালো মাই ফ্রেন্ডস, রিয়াজ হিয়ার। আচ্ছা, আমাদের সৌরজগতে কয়টি গ্রহ আছে? জানি খুবই বেকার প্রশ্ন, তবুও আরেকবার মনে করিয়ে দিচ্ছি। আমাদের সৌরজগতে 8টি গ্রহ এবং তার সাথে 5টি বামন গ্রহ রয়েছে, যার মধ্যে একটি হলো আমাদের জন্মস্থান এবং বাসস্থান, আমাদের প্রিয় পৃথিবী। তবে কী হবে যদি আমাদের সৌরজগতে আরেকটি পৃথিবী থাকে? অর্থাৎ বলতে যাচ্ছি এমন একটি গ্রহ যেটি পৃথিবীর সাথে একই কক্ষপথ অর্থাৎ অরবিট শেয়ার করে এবং সেটি সূর্যের ঠিক পিছন দিকে অবস্থিত, এবং পৃথিবী সূর্যকে যে গতিতে প্রদক্ষিণ করে সেই গ্রহটিও একই গতিতে সূর্যকে প্রদক্ষিণ করে, যার কারণে এটি সবসময় সূর্যের পেছনে থাকে, তাই আমরা এটাকে দেখতে পাই না। এটা আসলে কোনো নতুন কনসেপ্ট না, সেই খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীতে প্রাচীন গ্রিসে এর উৎপত্তি। তবে অ্যাজ ইউ ক্যান গেস, বর্তমানে এটা প্রমাণ হয়ে গিয়েছে যে এই ধরনের কিছু আসলে নেই। বাট ফর দ্য সেক অফ এক্সপেরিমেন্ট, যদি আমরা ধরি এমন একটি কিছু আমাদের সৌরজগতে থাকে, তাহলে কেমন হবে? চলুন সেটাই দেখা যাক। সূর্যের বিপরীত দিকে পৃথিবীর কক্ষপথে আরেকটি গ্রহ থাকার ব্যাপারটা নতুন না। খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীতে এর কথা প্রথম বলেন গ্রিক দর্শনবিদ ফাইলোলাস। তার মতে এই গ্রহটি পৃথিবীর একদমই বিপরীত দিকে, অর্থাৎ সূর্যের পেছনে, যার কারণে আমরা এটিকে কখনোই দেখতে পারবো না। বাট বলতে হচ্ছে, এমন যদি কিছু থাকতো তাহলে আমরা এতদিনে সেটা ডিসকভার করেই ফেলতাম। তবে এখন না হলেও অতীতে কি এমন কোনো গ্রহ ছিল যা পৃথিবীর সাথে একই অরবিট বা কক্ষপথ শেয়ার করত? অ্যান্ড ইজ দ্যাট ইভেন পসিবল যে দুটি গ্রহ একই কক্ষপথে থাকবে? ওয়েল, আমাদের সেই হাইপোথেটিক্যাল প্ল্যানেটটিকে নাম দেওয়া হয় কাউন্টার আর্থ। সেটা যেহেতু একই কক্ষপথে আছে যেখানে পৃথিবী, তাই সূর্য থেকে এর দূরত্ব আমাদের পৃথিবীর সমান, অর্থাৎ এটি সূর্যের হ্যাবিটেবল জোনে রয়েছে। তাহলে সেখানেও অবশ্যই আমাদের পৃথিবীর মতো কন্ডিশন থাকবে এবং আমাদের মতো আধুনিক সভ্যতা থাকারও সম্ভাবনা রয়েছে। বাট দ্যাটস নট দ্য টপিক রাইট নাও। যখন আমরা এমন দুটো গ্রহ বা বস্তুর কথা ভাবছি যেটা একই অরবিট শেয়ার করে, দেন উই ক্যান্ট অ্যাভয়েড ল্যাগ্রাঞ্জ পয়েন্টস। ওয়েল, আপনি যদি ল্যাগ্রাঞ্জ পয়েন্ট সম্বন্ধে না জানেন, তাহলে এর ফান্ডাটা একটু জটিলই আছে। তবে একটু সহজ ভাষায় বলতে গেলে, যখন দুটো বড় বস্তু কাছাকাছি থাকে, তখন এদের অবস্থান অনুযায়ী এমন কয়েকটি জায়গা আছে যেখানে এই দুটি বস্তুর মহাকর্ষ একে অপরকে এমনভাবে ক্যান্সেল করে দেয় যে সেখানে কোনো তৃতীয় বস্তু স্টেবল থাকতে পারে। আমাদের সূর্য এবং পৃথিবীর মধ্যেও এরকম 5টি ল্যাগ্রাঞ্জ পয়েন্ট রয়েছে। অ্যান্ড হোয়াট আই মেন্ট বাই স্টেবল ইজ, কোনো বস্তুকে যদি এই ল্যাগ্রাঞ্জ পয়েন্টগুলোর মধ্যে একটিতে প্লেস করা হয়, তাহলে সেটা সূর্য এবং পৃথিবী রিলেটিভলি একই স্থানে থাকবে। অন্য ক্ষেত্রে যদি আমরা দেখি, যেই বস্তুটি সূর্যের যত কাছাকাছি, তার গতি বা বেগ ততই বেশি। বাট কোনো বস্তুকে যদি কোনো একটা প্ল্যানেটের ল্যাগ্রাঞ্জ পয়েন্টে স্থাপন করা হয়, তাহলে সেটা সেই প্ল্যানেটের সাথে একই বেগ মেনটেন করবে। পৃথিবী এবং সূর্যের মাঝখানে থাকা এই ল্যাগ্রাঞ্জ পয়েন্টগুলোতেই আমরা বিভিন্ন স্যাটেলাইট বা স্পেস টেলিস্কোপ পাঠিয়ে থাকি। ব্যাপারটাকে আরও ভালোভাবে বোঝার জন্য লেটস ইউজ ল্যাগ্রাঞ্জ 1 বা L1 পয়েন্ট অ্যাজ অ্যান এক্সাম্পল। যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, L1 পয়েন্ট পৃথিবীর অরবিটের একটু সামনে, যার কারণে এখানে সূর্যের গ্র্যাভিটেশনাল পুল পৃথিবীর তুলনায় একটু বেশি। ফলে এখানে থাকা কোনো বস্তু পৃথিবীর তুলনায় সূর্যকে একটু দ্রুত গতিতে প্রদক্ষিণ করবে। বাট এখানে পৃথিবীও সেই বস্তুটিকে কম্পারেটিভলি পিছনের দিকে পুল করবে, যেটা তার গতিকে আরও স্লো করে দেবে। এখানে পৃথিবী এবং সূর্যের গ্র্যাভিটেশনাল পুল একে অপরকে এমনভাবে ব্যালেন্স করে দেবে যে সেখানে থাকা বস্তুটি একই গতিতে ট্রাভেল করবে অ্যাজ দি আর্থ ডাজ, যে কারণে সেই বস্তুটি সবসময়ের জন্য পৃথিবীর L1 পয়েন্টেই অবস্থিত থাকবে। L1, L2 and L3 points aren't quite stable as L4 and L5. এই পয়েন্টে থাকা কোনো বস্তু মাত্র 23 দিনের জন্য স্টেবল থাকে। L1 এবং L2 পয়েন্টে থাকা কোনো বস্তু মাত্র 23 দিনের জন্য স্টেবল থাকে।
একে নিজের অবস্থানে টিকে থাকার জন্য 23 দিন পর পর থ্রাস্টার্স ইউজ করতে হয়। আমাদের সদ্য পাঠানো স্পেস টেলিস্কোপ জেমস ওয়েবকেও আমরা এই L2 পয়েন্টে স্থাপন করেছি। L1, 2 এবং 3-তে থাকা কোনো বস্তুকে ভাবা যেতে পারে পাহাড়ের চূড়ায় থাকা একটি বলের মতো। এটা স্টেবল তো আছে, বাট একটা ছোট্ট পুশ একে নিজের অবস্থান থেকে সরিয়ে দেবে। আর L4 and 5-এ থাকা কোনো বস্তুকে ভাবা যেতে পারে একটি পাত্রে থাকা বলের মতো। তাই একে এর অবস্থান থেকে সরানোটা মোটেও সহজ না। এখন আপনি যদি এটা বুঝে থাকেন তাহলে নিশ্চয়ই এটা খেয়াল করেছেন যে এই L3 পয়েন্টটি হলো সেই জায়গা যেখানে আমরা আমাদের হাইপোথেটিক্যাল কাউন্টার আর্থকে প্লেস করেছিলাম, হুইচ ইজ নট রিয়েলি স্টেবল। আবার অন্যান্য প্ল্যানেটদের গ্র্যাভিটিও একে এফেক্ট করবে। আর যেহেতু এটা কোনো আর্টিফিশিয়াল জিনিস না, একটা ন্যাচারাল প্ল্যানেট, তাই এর একটা অরবিটাল ভেলোসিটিও থাকবে। এর ফলে আর্থ এবং কাউন্টার আর্থ একে অপরের কক্ষপথে বাধা সৃষ্টি করবে এবং এরা একে অপরকে নিজেদের কক্ষপথে বাহিরে অথবা ভেতরের দিকে ঠেলে দেবে। অর দেয়ার কুড বি ইভেন আ কলিশন, অর্থাৎ সংঘর্ষ। দ্যাট মিন্স একই অরবিটে একাধিক বস্তু থাকা, দ্যাটস ভেরি ভেরি রেয়ার। আর যদি এমনটা হয়েও যায় তাহলে সেই বস্তুগুলো বেশি দিন স্টেবল থাকতে পারবে না। তবে সূর্য এবং পৃথিবীর মাঝখানে L4 এবং L5 ল্যাগ্রেঞ্জ পয়েন্টে পৃথিবীর তুলনায় অতি ক্ষুদ্র কোনো বস্তুকে প্লেস করা হয়, তাহলে সেটা সেখানে স্টেবল থাকতে পারবে, মাইট বি ফর বিলিয়ন্স অফ ইয়ার্স। বাট সেটার ভর পৃথিবীর ভরের থেকে অনেক কম হতে হবে, যাতে তার ভর পৃথিবীর ভরে কোনো প্রভাব না ফেলতে পারে। আপনার কি ধারণা এ ধরনের কোনো কিছু মহাবিশ্বে এক্সিস্ট করতে পারে? ওয়েল, এটা মহাবিশ্বের অন্য কোথাও হোক না হোক, বাট আমাদের সোলার সিস্টেমে তো অবশ্যই দেখা যায়, যেগুলোকে আমরা ট্রোজান্স হিসেবে জানি। যেমন বৃহস্পতির কক্ষপথে যে ছোট ছোট গ্রহাণুগুলো পাওয়া যায় সেগুলোকে বলা হয় জুপিটার ট্রোজান্স, এবং নেপচুনের ক্ষেত্রে আমরা বলি নেপচুন ট্রোজান্স। অ্যান্ড বিলিভ ইট অর নট, আমাদের পৃথিবীরও আর্থ ট্রোজান্স রয়েছে। তো এই ভিডিওটা এ পর্যন্তই। যদি নতুন কিছু জানতে পারেন অবশ্যই একটি লাইক দিয়ে বুঝিয়ে দেবেন, আর এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন যাতে তারাও এই সম্পর্কে জানতে পারে। আর ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে অথবা আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করে অলে সিলেক্ট করে দেবেন আমাদের সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।